প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানোর উপায় কি? এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তির তারিখ ঘোষণা করে দিয়েছে, কিন্তু যে পরিমাণ ছাত্রছাত্রী পাশ করে বেরিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সেই পরিমাণ আসন সংখ্যা না থাকায় কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছে না ছাত্রছাত্রীরা। তাই উচ্চশিক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যাগুলো কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আজকের এই ভিডিও। চলুন প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য অত্যন্ত যুগোপযোগী একটি ভিডিও, এবং যা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তারাও ভেবে দেখতে পারেন। যদি ভিডিওটি আপনাদের সম্মুখে পড়ে, অবশ্যই ভেবে দেখবেন যে উচ্চশিক্ষা কিন্তু সবার জন্য নয়। দেশে উচ্চশিক্ষিত বেকারের হার যেখানে আশঙ্কাজনকভাবে বাড়ছে, রাষ্ট্র বেকারত্বের কথা বলে দায় এড়াতে পারবে না। নতুন নতুন কর্মের সংস্থান যেমন বাড়ছে, রাষ্ট্রকে নতুন ইনভেস্ট আনতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তেমনি আগ্রহী সবার জন্য উচ্চশিক্ষার সুযোগও রাখতে হবে। বর্তমান যে পরিকাঠামো, কিভাবে তা সম্ভব, চলুন আমরা দেখে আসি। এই বছর এইচএসসি বা সমমান পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিল মাত্র 13,31,000-এর একটু বেশি, আর পাশের হার এসেছে গড়ে 77.78। তার মানে পাশ করেছে 10,35,000-এর বেশি শিক্ষার্থী। তাহলে এর মধ্যে কিছু শিক্ষার্থী আর পড়াশোনা করবে না, হয়তো বিদেশ চলে যাবে, অথবা কোনো জবে চলে যাবে, বা কোনো টেকনিক্যাল হ্যান্ডে কাজ করবে। আর বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু উচ্চশিক্ষার আশা নিয়ে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তির পরীক্ষায় অংশ নেবে। কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় বা কাঙ্ক্ষিত যে সাবজেক্ট, সেই সাবজেক্টে ভর্তি হতে পারবে। এদিকে মেডিকেল, বিএড বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এইচএসসি পরীক্ষার পর থেকে শিক্ষার্থীদের যে প্রস্তুতি তৈরি করা হয় শুরু হয়ে যায়। কোচিং সেন্টারে শিক্ষার্থী অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করে ভর্তি পরীক্ষার মানে হচ্ছে উত্তাল এক সাগর পাড়ি দেওয়া। বাস্তবে শিক্ষার্থী অভিভাবকরা দেখতে পান প্রতি বছর একটি সিটের বিপরীতে কিভাবে কয়েক গুণ শিক্ষার্থী রীতিমতো একটি লড়াই, যুদ্ধ হয়। সেই যুদ্ধে জিতে যারা, তারাই ভর্তি হতে পারে, আর যারা ব্যর্থ হয়, অনেক শিক্ষার্থী বাকি জীবনে শিক্ষার যে পড়াশোনার আগ্রহী হারিয়ে ফেলে। অর্থাৎ তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় যখন না পায়, তখন সে তার পড়াশোনার যে আগ্রহবোধ, সেটা কিন্তু অনেকটা ঝিমিয়ে যায়। 2023-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় 1,851টি সিট ছিল। সেখানে আবেদন করেছিল 1,22,080 জন। তার মানে একটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে 66 জন। গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কিন্তু বাড়েনি, অধিকাংশ বিভাগীয় আসন আরও কমেছে। এর মানে কি দাঁড়িয়েছে? প্রতিযোগিতা দিন দিন বেড়েছে। তাহলে 5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেত, এখন তার চাইতে কম সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। স্বায়ত্তশাসিত অন্য 3টি বিশ্ববিদ্যালয়েও তুমুল প্রতিযোগিতা করে শিক্ষার্থীদের ভর্তি হতে হচ্ছে। এই যে শিক্ষার্থী ভর্তির জন্য প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে তার সক্ষমতা যাচাই করতে হয়। অনলাইনে আসন প্রক্রিয়া উন্মুক্ত করার আগে কেন্দ্রীয়ভাবে প্রতিটি বিভাগের কাছে জানতে চাওয়া হয় কতজন শিক্ষার্থী তারা ভর্তি করে নিতে পারবে। বিভাগগুলো বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করে। এক্ষেত্রে শ্রেণীকক্ষে বসার আসন সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও বেশি চাহিদা আছে, এমন বিভাগগুলো বসার আসনের চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভর্তি ইচ্ছুক অধিকাংশ শিক্ষার্থীর কাছে প্রধান আগ্রহের জায়গা, এবং স্বায়ত্তশাসিত অন্য 3টি বিশ্ববিদ্যালয়েও তুমুল প্রতিযোগিতা করে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে অবাক করার ব্যাপার হলো যে সাধ্য সাধনা করে শিক্ষার্থীরা ভর্তি হন
বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু কিছুদিনের মধ্যেই তার সলিল সমাধি ঘটে। কারণ কি? ভর্তি হওয়া শিক্ষার্থীরা বেশিরভাগই একাডেমিক পড়াশোনায় মনোযোগ হতে দেখা যায় না। অবাক করার ব্যাপার হলো যে এই যে ছাত্রছাত্রীরা যে পদ্ধতিগত কিছু পরিবর্তন আনার দরকার, তা না হলে এই যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষার মনোযোগী হয় না, ক্ষেত্র হারে যেভাবেই হোক শিক্ষার্থীরা স্নাতকোত্তর পাশ করে যায়, এমন নীতি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের হয়ে আসতে হবে। তাদের একাডেমিক ক্যারিকুলাম পাল্টাতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার বিপরীতে বিপুল পরিমাণে কিন্তু ভর্তুকি দিতে হয় সরকারকে। সরকারের টাকায় কিন্তু এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তার একান্ত যে উদাহরণ, সেই উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দেখেন আপনার ছেলে মেয়ে যখন পড়াতে যান কত টাকা লাগে, টিউশন ফি, ভর্তি ফি, প্রতি মাসিক খরচ এবং সেমিস্টার ফি। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয় টাকা লাগে? তাহলে বাকি টাকাটা কে দেয়? বাকি টাকাটা সরকার দেয়। বিশ্ববিদ্যালয় আসন বাড়ানোর সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে এক শিফটের বদলে 2 শিফট চালু করা। বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ দেখা যাবে যেখানে 100 থেকে 150 শিক্ষার্থী একসঙ্গে বসে ক্লাস করে। শিক্ষক গণজমায়েত বক্তৃতা দানের মতো করে একটা লেকচার দিয়ে ক্লাস শেষ করেন। শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীদের পারস্পরিক আলোচনা, দলগত কাজ, শ্রেণী উপস্থাপনার যথেষ্ট সুযোগ থাকে না যখন 100 থেকে 150 স্টুডেন্ট একত্রে ক্লাস করে। অথচ সেফ 2 শিফটে ক্লাস নিলে পুরো কার্যক্রম আরও বেশি ফলদায়ক হতো এবং আরও ইফেক্টিভ হতো এবং ইন্টারঅ্যাক্টিভ হতো। সেই বিষয়গুলো কিন্তু ভেবে দেখার দরকার। 2 শিফটে ক্লাস না হলে শিক্ষার্থীর ভর্তির আসন সংখ্যা বাড়ানো সম্ভব হতো। এক্ষেত্রে কিছু বাড়তি সমস্যা তৈরি হতে পারে, যেমন বেশি ক্লাসের জন্য শিক্ষকদের উপর বাড়তি চাপ বা বেশি বেশি শিক্ষক নিয়োগ করা, সেজন্য শিক্ষক বাড়ানোর প্রয়োজন হতে পারে, কিংবা তাদের বাড়তি সম্মানী দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফলে আবাসন সমস্যা দেখা দেবে, পরিবহন ব্যবস্থা, লাইব্রেরির আসন সংখ্যা, অন্যান্য ক্ষেত্রে চাপ বাড়বে। এগুলোরও অবকাঠামো পরিবর্তন করতে হবে। কিছু ব্যবস্থা তাৎক্ষণিক নেওয়া সম্ভব, যেমন ভর্তি হওয়া শিক্ষার্থীদের একটি অংশ এমন হবে যারা আবেদনের সময় ভর্তি ফর্মে নিশ্চিত করবে তিনি আবাসিক সুবিধা নেবেন কি নেবেন না। পরিবহনে অন্য গাড়ির সংখ্যা, গাড়ির ট্রিপ সংখ্যা বাড়াতে হবে। লাইব্রেরিতে শিফট ব্যবস্থা চালু করতে হবে। একটানা চেয়ার দখল করে বিসিএস পড়ার প্রবণতা কমাতে হবে। তবে নিশ্চিতভাবে বিভিন্ন অবকাঠামোগত সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে। কোনো পরিবর্তনই হঠাৎ করে আনা সম্ভব না, ধাপে ধাপে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ধাপে ধাপে আনলে, একটু একটু করে বাড়ালে অবশ্যই সমস্ত অবকাঠামো, আবাসন, পরিবহন, লাইব্রেরি এবং ক্লাস, সমস্ত শিক্ষক সব কিছুই কিন্তু সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার অর্ধেক অংশ কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা যায়। এই যে কোভিডের সময় এ কাজে শিক্ষক শিক্ষিকারা সকলেই কিন্তু দক্ষতা দেখিয়েছে। অনলাইনে এমন সব সুবিধা পাওয়া যায় যেগুলো প্রত্যেক ক্লাসরুমে প্রায় ক্ষেত্রেই নেওয়া যায় না। যেমন বইয়ের পিডিএফ কপি উপস্থাপন করে দেখানো যায় এবং স্লাইড তৈরি করে তাদেরকে আলোচনা করে খুবই সুন্দরভাবে বোঝানো সম্ভব হয়। বর্তমান বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে 5 দিন ক্লাস হয়। যদি এমন করা যেত সপ্তাহে 2 দিন হবে সরাসরি ক্লাস আর 3 দিন হবে অনলাইনে, তাহলে শিক্ষকদের ক্লাসের চাপ কমতে পারে। বাকি 1 দিন রাখা যেতে পারে। শিক্ষার্থীরা দলগত কাজ করবে, শ্রেণী উপস্থাপনা করবে, প্রজেক্ট ওয়ার্ক করবে, লাইব্রেরি ওয়ার্ক করবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য বাকি 1 দিন থাকবে। উচ্চশিক্ষিত বেকার কমানোর জন্য মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদের অন্তত অর্ধেক সংখ্যককে গবেষণার কাজে যুক্ত করতে হবে। তাদের গবেষণার বিষয় ও ক্ষেত্র নির্ধারণ করে সমাজের প্রয়োজনীয় বিবেচনা নিয়ে তাদেরকে প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের নানা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে হবে। এভাবে তারা নিজেদের অধিক দক্ষ, যোগ্য করে তুলতে পারবে, পরবর্তী কর্মময় জীবনে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। এর থেকে চিন্তা করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বাড়াতে চাই না, নাকি আসন সংখ্যা বাড়াতে চাই, এর উপায় কি এবং এর পরিকল্পনাগুলো কি, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়কে ঠিক করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো এ বিষয়ে কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, তারা কিন্তু এ বিষয়ে আরও রিসার্চ করতে পারে। এটা মোদ্দা কথায় একটি সাধারণ মানের একটি কথা বলা হয়েছে। এই বিষয়টিকে ডিপেন্ড করে, এই বিষয়টার উপর ভর করে আপনারা কিন্তু এটাকে কিভাবে আরও প্রোগ্রেসিভ, আরও ইফেক্টিভ এবং নেসেসারি করা যায় সে বিষয়ে কিন্তু দেখা যেতে পারে। বন্ধুরা, বিদায় নিচ্ছি। ছাত্রছাত্রীদেরকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।